বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আসছি, সেটা হচ্ছে টেন্স। তোমরা যারা টেন্স এখনো চিনতে পারোনি বা টেন্স চিনতে তোমাদের সমস্যা হচ্ছে, তোমরা কিন্তু চাইলেই খুব সহজেই টেন্স বুঝতে পারো এবং টেন্স নিয়ে তোমাদের কোনো চিন্তাই থাকার কথা না। চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমরা টেন্স দেখতে পাচ্ছি। সময়। টেন্স অর্থ কি? টেন্স অর্থ সময়, কাল বা মুহূর্ত। যে কোনো একটা সময়কে তুমি কিন্তু টেন্সে রূপান্তর করতে পারো। আসলে সময়টা চেঞ্জ করাই হচ্ছে টেন্সের পরিবর্তন। ওকে, তো ক্রিয়া প্রথমে আমরা সংজ্ঞাটা দিয়ে নিই। ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। ওকে, টেন্স শব্দটি কই থেকে আসে? ল্যাটিন শব্দ, এবং এটা টেম্পাস, সঠিক হচ্ছে টেম্পাস। টেম্পাস হতে উৎপত্তি এবং এটার অর্থ হচ্ছে টাইম। তাহলে টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে এবং এটার অর্থ হচ্ছে টাইম বা সময়। টেন্স মানেই সেন্টেন্সে ভার্বের পরিবর্তন, এটা বুঝতে হবে তোমাকে। কিসের পরিবর্তন? ভার্বের পরিবর্তন। আসলে ভার্বের পরিবর্তন করাই হচ্ছে টেন্স পরিবর্তনের মূল বিষয়। তো ভার্বের তিনটি ফর্ম আমরা জানি সবাই। তার মধ্যে প্রথমত হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটা ফর্ম যদি না জানো তাহলে টেন্স শেখাটা সার্থক তোমার হবে না। তাহলে আমরা ভার্বের কয়টি ফর্ম জানি? প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এই তিনটা ফর্ম যদি জানি তাহলে আমরা টেন্স সম্পর্কে আইডিয়া ভালো রাখতে পারবো, তাই না? তো প্রথমত দেখো, এখানে তোমাদের টেন্সের 12টা প্রকার দেওয়া আছে। তার মধ্যে প্রথম প্রকারভেদটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে টেন্সকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের মধ্যে কে কে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেম ভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেম ভাবে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এক নজরে এই টেন্সগুলো আমরা দেখলে বুঝতে পারবো যে কোন টেন্সে কী ধরনের ব্যবহার। যেমন এখানে প্রথমে দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্ব ওয়ান হবে, তার সাথে এস হবে, ইএস হবে, আইএস, ডুডাস, এগুলো কিন্তু ভার্বের গঠন। এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সবগুলো আমরা শিখবো। এটা এক নজরে দেখে নিতে পারি আমরা। আর প্রথমত আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে, যেটা শেখাও জানা দরকার, আমরা দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে যে অ্যাম ইজ আর, প্রথম একটা কথা এখানে লেখা আছে, দেখো অ্যাম, ইজ এবং আর। অ্যাম ইজ আর থাকলে কি কন্টিনিউয়াস টেন্স? এটা তুমি জানো? অ্যাম ইজ আর থাকলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে? আবার কখন কিভাবে অ্যাম ইজ আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা কি তোমরা জানো? জানলে আমাকে জানাও। আবার হ্যাভ হ্যাজ থাকলে কি পারফেক্ট টেন্স হবে? আবার হ্যাভ হ্যাজ থাকার পরেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় কখন? আবার তুমি বলতে পারো ওয়াজ ওয়্যার থাকলে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়? আবার ওয়াজ ওয়্যার কিভাবে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স হয়? এটা কিন্তু তোমরা যদি জানো তাহলে আমাকে জানাও, আর যদি না জানো আমরা এখানে শিখবো। এই ধরনের রুলসগুলো শিখবো এখানে, এবং এটা ছাড়াও আরো কিছু ব্যতিক্রম নিয়ম আমাদের এখানে আছে। এটা নিয়ে আমাদের আজকের এই আয়োজন। প্রথমে আমরা আজকে শিখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি শিখবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আসলে এই টেন্স সম্পর্কে তোমাদের যদি আইডিয়া কেমন আমি জানি না, তবে তোমরা এই ক্লাসটা করার পরে তোমাদের আইডিয়াটা আরো স্ট্রংলি হবে। ওকে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তোমরা সবাই জানো যে কোনো কাজ সচরাচর হয়, এরূপ কোনো কাজ, অভ্যাসগত কাজ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, ঐতিহাসিক সত্য, হিস্টোরিক্যাল ট্রুথ, নিকট ভবিষ্যৎ, নিয়ার ফিউচার, এই ধরনের বাক্যকে আমরা কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এটা বোঝার জন্য আরো বাংলায় সহজে কিছু উপায় আছে, সেটা হচ্ছে রস্বই, এ, অ, জ, ও থাকলে এগুলো কিন্তু এই টেন্সের হয়। এটা আমাদের বাংলায় একটা সহজে বোঝার উপায়, কিন্তু এটা খুব আমাদের কাজে দিবে না। তো এখান থেকে স্ট্রাকচারটা যদি দেখি আমরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 3টা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। প্রথমে সাবজেক্ট, তারপরে আছে ভার্ব, এর প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স, এটা কিন্তু আমাদের প্রথম স্ট্রাকচার। সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস আদার্স, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস আদার্স। 3টা কিন্তু প্রথম স্ট্রাকচার কিন্তু আমরা পাইলাম। এই 3টা স্ট্রাকচার কিভাবে ব্যবহার হবে আমরা কিন্তু এখন এটা শিখবো। তোমার মনে হতে পারে বা তোমার মনে এখন খটকা লাগতে পারে। সেই খটকাটা কি? যে মনে হয় একটু খটকা লেগে গেল, কারণ অ্যাম ইজ আর থাকলে কি সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়?
এটা কিন্তু তোমার একটা ফটকা লেগে গেল। আসলে অ্যামিজার থাকলে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা, আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে অ্যামিজার দিয়ে কেন লিখলাম? বা হ্যাভ হ্যাজ থাকলে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কথা, আসলে এটা কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে লিখলাম? আসলে এইটার এক্সাম্পলে যখন আমরা যাব, প্রথম এক্সাম্পলটা দিচ্ছি, আমি ইংরেজি পড়ি, আই রিড ইংলিশ, তাহলে এখানে প্রথমে কি আছে? সাবজেক্ট। রিড হচ্ছে আমাদের ভার্ব, মূল ভার্ব, ভার্ব ওয়ান, ভার্ব বেস ফ্রম ইংলিশ। ইংলিশটা হচ্ছে কি আমাদের অবজেক্ট। অবজেক্ট, সাবজেক্ট, অবজেক্ট তোমরা আগেই থেকেই চিনো। সাবজেক্ট অবজেক্ট নিয়ে আমি একটা ক্লাস হয়তো করবো এরপরে। যেমন আই রিড ইংলিশ, আমিটা হচ্ছে সাবজেক্ট, ইংলিশটা কি অবজেক্ট। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা জানলাম যে বেসিক নিয়মটা যেটা আমরা জানতেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স, সেই ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য। আর সে কাজটি করে, হি ডাজ দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। তাহলে সাবজেক্ট, ভার্ব, তারপরে এক্সটেনশন বা আদার্স বলতে পারো। তাহলে এই উদাহরণ দুইটা কিন্তু আসলে আমাদের বেসিক যে নিয়মটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, এই নিয়মের উপরে কিন্তু প্রযোজ্য। তবে 2 নম্বর এক্সাম্পলে যখন যাচ্ছি তখন আমরা একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। যেমন আমি একজন ছাত্র, কি বলছি? আমি একজন ছাত্র, তো এটা আই এম স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। আমরা সবাই জানি এটা হচ্ছে সাবজেক্ট। আমি হই একজন স্টুডেন্ট, আচ্ছা আমিটা এটা হচ্ছে সাবজেক্ট, তোমরা সবাই জানো। এম এ স্টুডেন্ট, এখানে ভার্ব কি? স্টুডেন্ট কি কখনো ভার্ব? না, স্টুডেন্ট কখনো ভার্ব নয়। তাহলে আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র, তাহলে আমি ছাত্র, এটা অবশ্যই একটা কমপ্লিমেন্ট। এটা অবশ্যই কি একটা কমপ্লিমেন্ট। আমি ছাত্র, ছাত্রটাই হচ্ছে আমি। তাহলে সাবজেক্ট পাইলাম, কমপ্লিমেন্ট পাইলাম, মাঝখানে এইটা কি ভার্ব ছাড়া কি কখনো একটা সেন্টেন্স তৈরি হতে পারে? না। তাহলে এখানে এমটা হচ্ছে কি মূল ভার্ব, মেইন ভার্ব। বি ভার্ব, তাহলে এটা কিন্তু মেইন ভার্ব। ওকে, আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। তাহলে এখানে এম থাকার পরেও এটা কোন টেন্সের মধ্যে অন্তর্ভুক্ত হলো বলতো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিংবা সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এমটা এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে? ভার্ব হিসেবে। যদি অ্যামিজার কখনো মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়, সেক্ষেত্রে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইনক্লুডেড হতে হবে। ওকে, বুঝছো তো, তাই না? এরকম ভাবে দেখো, হি ইজ রিচ, সে হয় ধনী, তাহলে হিটা কি সাবজেক্ট, রিচটা কি সেই ধনী, ধনী সে, অবশ্যই এটা কমপ্লিমেন্ট, তাই না? এবং মাঝখানে এটা কি ভার্ব, মাঝখানে এটা ভার্ব। আমরা কিন্তু জানি ভার্ব না ছাড়া কখনো কোনো সেন্টেন্স তৈরি হয় না। ভার্ব হচ্ছে সেন্টেন্সের প্রাণ। তো সেখানে এই ইজটা কি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এখানে বলো তো? এটা একটা মূল ভার্ব। তো এম ইজ আর যখন মূল ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। বুঝতে পারছো? ওকে, তো আমরা আরেকটা উদাহরণে যাই। যেমন তুমি অনুষ্ঠানে আমন্ত্রিত, ইউ আর ইনভাইটেড ইন দ্য ফাংশন, ইউ আর ইনভাইটেড ইন দ্য ফাংশন। তাহলে এখানে দেখো তো, ইনভাইটেড ইন দ্য ফাংশন, ভার্ব কোথায়? এখানে আর একটা ভার্ব, ইনভাইট একটা ভার্ব, কিন্তু আর তো আর থাকার পরে যদি এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হতো তাহলে এটা মেইন ভার্ব হতো, কিন্তু এখানে যুক্ত হয় নাই, তার মানে আরটা এখানে মেইন ভার্ব। আরটা কি ভার্ব? মেইন ভার্ব। বুঝতে পারছো? তাহলে কখনো যদি অ্যামিজার মেইন ভার্ব হিসেবে কাজ করে তাহলে সেটাকে আমরা কোন টেন্স বলবো বলো তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, নেক্সট খেয়াল করে দেখো, এই উপরের 3টা বাক্যে আমরা এই কথা হিসেবে বলছি যে অ্যামিজার যদি কখনো মেইন ভার্ব হিসেবে বসে, অ্যামিজার কখনো যদি মেইন ভার্ব হিসেবে বসে তাহলে কন্টিনিউয়াস টেন্স না হয়ে ইনডিফিনিট টেন্স হয়। এটা তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, এবার দেখো 3 নম্বর এক্সাম্পলে হ্যাভ ছিল। যেমন আমার একটা গাড়ি আছে, আমার একটি কি আছে? গাড়ি আছে। তাহলে আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। তাহলে সাবজেক্টটা কি আই, কারটা কি কখনো ভার্ব হবে? এই কার কখনোই না। তাহলে কি হবে এটা? আই হ্যাভ এ কার, এটা একটা অবজেক্ট। কারটা কি অবজেক্ট। অবজেক্ট হওয়ার কারণ আমি কিন্তু খার না, খারটাও কিন্তু আমি না, আমি কিন্তু গাড়ি না, গাড়িও কিন্তু আমি না, তাহলে এটা একটা অবজেক্ট। তাহলে আই হ্যাভ এ কার, ভার্ব কোনটা হলো তাহলে? হ্যাভ। তোমরাই বলো তো হ্যাভটা এখানে কি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে? অবশ্যই মেইন ভার্ব। অবশ্যই কি ভার্ব? মেইন ভার্ব। সুতরাং হ্যাভ এবং হ্যাজ যদি কখনো মেইন ভার্ব হিসেবে কাজ করে তাহলে সাথে সাথে বুঝে নিবা এটা হচ্ছে কোন টেন্স?
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বুঝছো? ওকে, তাহলে এখানে কিন্তু একই কেস, যদি হ্যাভ হ্যাজ থাকার পরেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হয়ে প্রেজেন্ট টেন্স হয়েছে কখন? হ্যাভ হ্যাজ এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে। কি ভার্ব বলো তো? মেইন ভার্ব। তাহলে আমরা কি জানলাম এখান থেকে? এম, ইজ, আর, হ্যাভ হ্যাজ এগুলো যদি কখনো মেইন ভার্ব হিসেবে কাজ করে তাহলে সেটা আমরা কোন টেন্সের মধ্যে রাখবো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে রাখবো। ওকে, থ্যাংক ইউ। তারপর এখানে কিন্তু আমরা একটা নোট করতে পারি, সেই নোটটা হচ্ছে কি আমাদের, যে সাবজেক্ট ও থার্ড পারসন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, ইট, বা কোনো কিছু নাম বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভার্বের সাথে কি যুক্ত হতে পারে? এস বা ইএস যুক্ত হতে পারে। একমাত্র, এটা মনে রাখো, একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ছাড়া কখনো কোনো ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় না। ভেরি ইম্পর্টেন্ট, এই কথাটা মনে রাখতে হবে তোমাদের। কোন টেন্স ছাড়া? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ছাড়া কোনো টেন্সের সাথে কখনোই এস বা ইএস যুক্ত হয় না। ওকে, বুঝতে পারছো? আর এখানে চারটা স্ট্রাকচার আমার এখানে দেওয়া আছে, যে স্ট্রাকচারগুলো তোমরা আগে থেকে জানো। যেমন অ্যাফার্মেটিভ ভাববোধকের ক্ষেত্রে সাবজেক্ট থাকবে, ভার্ব ওয়ান থাকবে, তার সাথে এস, ইএস, আইএস থাকবে এবং তার সাথে আদার্স যুক্ত থাকবে। তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, সেটা তোমরা আগে থেকে জানো। যেমন সে প্রতিদিন চা পান করে, সে প্রতিদিন চা পান করে, তাহলে সাবজেক্টটাকে কে চা পান করে? সে, তাহলে হি। তারপরে কি বসার কথা? ভার্ব ওয়ান, এখানে পান করা, টেকস, টেকস, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেকের সাথে কি যুক্ত হলো? এস যুক্ত হলো। হি টেকস টি এভরিডে, হি টেকস টি এভরিডে, সে প্রতিদিন কি পান করে? চা পান করে। আবার যদি বলি হি রিডস এ বুক, সে একটি বই পড়ে, তাহলে হিটা কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে ভার্বের সাথে কি হলো? এস যুক্ত হয়েছে, তাহলে সে একটি বই পড়ে। এটা অবশ্যই অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। এরকম আমরা অনেক কিছু লিখতে পারি। সে স্কুলে যায়, সে কোথায় যায় বলো তো? সে স্কুলে যায়। কোথায় যায়? স্কুলে যায়। তাহলে সে যে স্কুলে যায়, এখানে সাবজেক্ট কে? হি। তাহলে হি থাকার কারণে স্কুলে যাওয়ার ইংরেজি গো, কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা এখনই পড়লাম কি যুক্ত হতে হবে? এস বাই এস। তাহলে গোর সাথে কি যুক্ত হয় বলো তো? গোস। হি গোস টু, কোথাও যাওয়ার আগে কি বোঝায়? টু বোঝায়। হি গোস টু, কোথায় যাচ্ছে? স্কুলে, এস সি এইচ ডবল এল। তাহলে সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। সে ভাত খায়। আমি ফুটবল খেলি, তা আমি ফুটবল খেলি, সেক্ষেত্রে কি লিখবো? আই প্লে ফুটবল। এখানে কিন্তু আমি ফুটবল খেলি, দেখো আমি ফুটবল খেলি, তাহলে এখানে সাবজেক্ট কে বলো তো? আই। আই কোন পারসন? ফার্স্ট পারসন। কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি বসে না? এস বা ইএস কখনোই যুক্ত হয় না। এখানে খেলার ইংরেজি কি বলো? প্লে, প্লে, আই প্লে। কি খেলি? ফুটবল, তাহলে আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। ওকে, তো এইভাবে কিন্তু নেগেটিভ স্ট্রাকচারের জন্য তেমন কোনো ব্যবহার বেশি নাই। সাবজেক্টের পরে ডু নট কিংবা ডাজেন্ট ব্যবহার করতে হবে, ডন্ট কিংবা ডাজেন্ট ব্যবহার করতে হবে, ভার্ব ওয়ান এবং তার সাথে আদার্স। যেমন সে প্রতিদিন চা পান করে না, সে স্কুলে যায় না, তাহলে যায় না কি হবে তাহলে বলো? তাহলে হির সাথে কি বসে বলো তো? ডাজেন্ট বসবে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ ব্যবহার করতে হবে। তাহলে হি ডাজেন্ট গো টু স্কুল, ডাজেন্ট গো টু, তখন আর ইয়েসটা এখানে যুক্ত হবে। তাহলে হি ডাজেন্ট গো টু স্কুল, হি ডাজেন্ট গো টু স্কুল। সে প্রতিদিন চা পান করে না, তাহলে হি ডাজেন্ট টেক টি। দেখো এখানে টেকের সাথে কিন্তু আর এস নাই, কারণ এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কারণে দুর সাথে ইএস যুক্ত হয়ে ডাজ হয়েছে। তাহলে হি ডাজেন্ট টেক টি এভরিডে, টেক টি এভরিডে। সে প্রতিদিন চা পান করে না, সে বই পড়ে না, সে বই পড়ে না, তাহলে হি ডাজেন্ট রিড এ বুক। আমি ফুটবল খেলি না, তাহলে এখানে কি হবে? I don't play football, I don't play football, আমি ফুটবল খেলি না। তো এইভাবে কিন্তু তোমরা আরো কাজ করতে পারো। ইন্টারোগেটিভের কিন্তু পরিবর্তন করতে পারো তোমরা। যেমন ইন্টারোগেটিভের ক্ষেত্রে এই ডু ডাজটা কোথায় ব্যবহার করতে হবে বলো তো? সামনে, সাবজেক্টের আগে ব্যবহার করতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান, তারপরে কি বলো তো? আদার্স। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো? সে কি প্রতিদিন চা পান করে না, তাহলে তুমি এখানে সাবজেক্টের পরে যে ডাজেন্ট লিখছিলে, ডাজটা কোথায় যাবে? সামনে। ডাজ হি টেক টি এভরিডে, সে কি প্রতিদিন চা পান করে না? ডাজ হি টেক টি এভরিডে। ওকে, সে কি প্রতিদিন চা পান করে? সরি, সে কি প্রতিদিন চা পান করে? ডাজ হি টেক টি এভরিডে। যদি না থাকতো তাহলে হচ্ছে ডাজেন্ট হতো, ডাজেন্ট হি টেক টি এভরিডে। ওকে, সে কি প্রতিদিন বই পড়ে, তাহলে এখানে কি লিখবো? ডাজ হি রিড এ বুক। সে কি ভাত খায়, সে কি ভাত খায়, কি লিখবা বলো? বলো, ডাজ হি
ইট রাইস, ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়, ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়, এটা লিখতে পারো। তবে এটা থেকে আরো উদাহরণ দিই, অনেক ধরনের উদাহরণ। সে কি স্কুলে যায়, তাই তুমি যদি লেখো এখানে যে সে কি স্কুলে যায়, বলো তো কি হবে, বলো। আমরা লিখলাম সে কি স্কুলে যায়, তাহলে এটা কি ইন্টারোগেটিভ হবে না, প্রশ্ন বোঝাচ্ছে না, বলো তো। সে কি স্কুলে যায়, এটা কি প্রশ্ন বোঝাচ্ছে না, বলো তো। তাহলে প্রশ্ন বোঝালে প্রথমে সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্টটাকে সে, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখবো, হি, কি লিখবো, হি। তাহলে হি কি সাবজেক্টের পরে কি বসার কথা, নাকি সাবজেক্টের আগে বসবে, বলো তো। প্রশ্নবোধক বুঝালে সাবজেক্টের আগে বসবে। তাহলে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা কি লিখবো, প্রথমে ডাস ব্যবহার করবো। কি ব্যবহার করবো বলো তো, ডাস। তাহলে ডাজ হি গো টু স্কুল, ডাজ হি গো টু স্কুল, এই তো পারলাম, দিয়ে প্রশ্নবোধক দিয়ে দিলাম। ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়, সে কি স্কুলে যায়। আমি কি ফুটবল খেলি, ডু আই প্লে ফুটবল, ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি। এভাবে কিন্তু তোমরা ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা করে নিতে পারো। এরপর যেটা করবা সেটা হচ্ছে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ। এইটা ভেরি ইম্পর্টেন্ট, এটা দুইভাবে লিখতে পারবা তুমি। যেমন এখানে বলছে সে কি প্রতিদিন চা পান করে, সে কি প্রতিদিন চা পান করে না, সে কি প্রতিদিন চা পান করে না, না দিতে হবে, সে কি প্রতিদিন চা পান করে না। তাহলে দেখো এখানে কিউ আছে আবার না আছে, দুইটাই আছে, তার মানে নেগেটিভও আছে আবার ইন্টারোগেটিভও আছে, বুঝতে পারছো। তাহলে এই দুইটা যদি থাকে সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, ডাজেন্ট হি, ডাজের সাথে শুরুতে ইন্টারোগেটিভের ক্ষেত্রে তুমি ডাজ লিখতা, কিন্তু ইন্টারোগেটিভ আর নেগেটিভ হওয়ার কারণে ডাজেন্ট, ডাজেন্ট হি টেক টি, ডাজেন্ট হি টেক টি এভরিডে, এভরিডে হয়ে গেল, প্রশ্নবোধক দিয়ে দিলাম। আর যদি তুমি এভাবে না লেখো সংক্ষিপ্ত রূপ, তাহলে ডাজ হি নট টেক টি এভরিডে, যদি এই সংক্ষিপ্ত রূপ, এটার যে সংক্ষিপ্ত রূপটা যদি না লিখো তুমি, তাহলে তুমি কি লিখতে পারো, ডাজ লিখতে পারো, ডাজ হি নট, ডাজ হি নট টেক টি এভরিডে, এইভাবে কিন্তু তুমি লিখতে পারো, টেক টি এভরিডে। তাহলে এটা দুইবার, যদি শর্ট ফর্মটা লিখো তাহলে সেটা প্রথমেই লিখবা ইন্টারোগেটিভ ও নেগেটিভের ক্ষেত্রে, ডাজেন্ট হি টেক টি এভরিডে। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। চারটা ফর্ম আমাদের ছিল, চারটা ফর্মের মধ্যে আবার একটু দেখাই। প্রথম ফর্মটা আমাদের ছিল কি, অ্যাফার্মেটিভ, দ্বিতীয় ফর্মটা হচ্ছে নেগেটিভ, তৃতীয় ফর্মটা ইন্টারোগেটিভ, এবং চতুর্থ ফর্মটা কি নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ। তাহলে মনে রাখতে হবে তোমাদের কি কি বলতো, কি কি মনে রাখতে হবে, মনে রাখতে হবে প্রথমটা আই উই ইউ, এই পার্সন গুলোর সাথে কি বসে, ডু বসে, ভালো করে জেনে রাখো। আই উই ইউ, আই উই ইউ এই পার্সন গুলোর সাথে কি বসবে বলতো, ডু বসে, কি বসে, ডু বসে। আই উই ইউ দে, এই চারটি পার্সন ছাড়া কি কি বললাম বলতো, আই উই ইউ দে, এই চারটি পার্সন ছাড়া অন্য সকল পার্সন গুলোর সাথে কি বসবে, ডাস, এটা মনে রাখো। ডু এবং ডাজের ব্যবহারটা ক্লিয়ার করো। আর ডু ডাস একটি বাক্যে থাকা মানে বাক্যটি কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার ডু ডাজের পরে মেইন ভার্বের সর্বদাই বেস ফর্ম হয়, এটা মনে রাখতে হবে, বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা এস, ইএস, আইএস থেকে আরো অন্যান্য নিয়মগুলো আমরা জানবো, বুঝতে পারছো। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকো।